প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। করোনার এই মহা দুর্যোগের সময় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি মোহাম্মদ আইনুল হক, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া। আমার কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের প্রথম ক্লাসে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে শুরুতেই দু একটি কথা আমি তোমাদের সাথে বলতে চাই। তা হলো, ছাত্র হিসেবে তোমাদের দায়িত্ব কর্তব্য অনেক। এখানে আমরা লক্ষ্য করি অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী কলেজে আসে, তাদের কলম থাকে না, খাতা থাকে না, বই থাকে না, শুধুমাত্র খালি হাতে আসে। শিক্ষক কি বলে তা শোনে না, কোনো কিছু লেখার প্রয়োজন হলেও তারা লিখতে চায় না। তো এই জিনিসগুলো তোমাদের বর্জন করতে হবে। শ্রেণীকক্ষে ঢোকার আগে খাতা, কলম, বই সব কিছুই নিয়ে আসতে হবে। তারপরে পরিপূর্ণ ক্লাসে অংশগ্রহণ করতে হবে। তো আমাদের কলেজের ভর্তিকৃত ছাত্রদের ভিতরে একটা বিরাট অংশ প্রতি বছরই ভূগোল বিভাগে অর্থাৎ বিষয় হিসাবে ভূগোলকে নির্বাচন করে তারা। এজন্য ভূগোল পরিবারের পক্ষ থেকে আবারও তোমাদের অভিনন্দন জানাচ্ছি। এবারে আমরা আসি। ক্লাস শুরু করার আগে আমাদের পাঠ্য বইয়ের দরকার। তো বাজারে অনেক বই আছে, সেখান থেকে তোমাদের ভালো মানের বইগুলো কিনতে হবে। তো আমি যদি এখানে লিখি কিছু পাঠ্যপুস্তকের নাম, প্রথমে 1 নম্বরে লিখি ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র। এটা আমি লেখকের নাম লিখলাম না, শুধু প্রকাশনীর নাম লিখলাম। অনুপম এটা অনুপম নয়, এটা ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র, এটা কাজল ব্রাদার্স। কাজল ব্রাদার্স লিমিটেড। 2 নম্বরে ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র, অক্ষরপত্র প্রকাশনী। 3 নম্বরে ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র, পারফেক্ট প্রকাশন। 4 নম্বরে দ্বিতীয় পত্র,
পুঁথি নিলয়। এখানে শুধু লেখকের নাম লিখলাম, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, ছয় নাম্বার ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র, প্রফেসর মুখলেসুর রহমান। বাজারে এই 6টি কোম্পানির বই সুপ্রচলিত আছে। এর মধ্যে আমরা পর্যায়ক্রমে ফলো করি, সব বইগুলোই আমরা ফলো করি, কিন্তু ক্লাসে সচরাচর এই বইগুলো সাজেস্ট করা হয়। তোমরা এক বা একাধিক বই কিনবে আর সেইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তাহলে বইয়ের বিষয়টা আমরা সুরাহা করলাম। এবার আসা যাক, আলোচনায় আসা যাক। আমরা প্রাথমিক কিছু আলোচনা সেরে নেই, তারপরে আমরা সিলেবাস অনুযায়ী আলোচনায় আসব। ভূগোল এটি প্রাচীন বিজ্ঞানগুলোর মধ্যে অন্যতম। প্রাচীন যুগ থেকেই এই জ্ঞানের বিকাশ শুরু হয় এবং আজ অবধি এই বিজ্ঞানের এই শাখাটি অত্যন্ত গুরুত্বের সহিত দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে পাঠদান করা হয়। তো এই জিওগ্রাফি আজ থেকে প্রায় 2000 পূর্বে গ্রিক পণ্ডিত ইরাটোস্থিনিস এই ভদ্রলোক সর্বপ্রথম জিওগ্রাফিয়ান জিও RAPHEN এই জিওগ্রাফিয়ান নামে গ্রিক পণ্ডিত ইরাটোস্থিনিস এই শব্দটি প্রথমে ব্যবহার করেন। এখন এই জিওগ্রাফিয়ান শব্দ দ্বারা বোঝানো হয় জিও এবং গ্রাফিয়ান। জিও একটি শব্দ আর গ্রাফিয়ান একটি শব্দ। এই দুটি শব্দ দ্বারা দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে। একটি শব্দ দ্বারা
পৃথিবী। জিও শব্দের অর্থ কঠিন, তরল ও বায়বীয় পদার্থ দ্বারা সৃষ্ট পৃথিবী, এবং গ্রাফিয়ান শব্দের অর্থ হচ্ছে রাইট বা লেখা, লেখা। সুতরাং এই জিওগ্রাফিয়ান শব্দের অর্থ হচ্ছে পৃথিবী সম্পর্কে লেখা। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি তাহলে বলবো যে জ্ঞান বিজ্ঞানের যে শাখায় পৃথিবী সম্পর্কে আলোচনা বা লেখা হয় তাকে জিওগ্রাফিয়ান বা জিওগ্রাফি বলা হয়। এই জিওগ্রাফিয়ান শব্দটি বহুদিন ধরে প্রচলিত ছিল। পরবর্তীতে গ্রিক যুগের অবসানের পর এটি মূলত জিওগ্রাফিয়ান থেকে গ্রিক যুগের অবসানের পর জিওগ্রাফি নামে রূপান্তরিত হয়। এখানে জিও শব্দের অর্থ একই রয়েছে। জিও শব্দের অর্থ পৃথিবী, আর গ্রাফি বা গ্রাফ, GRAPH, গ্রাফ অর্থ বর্ণনা। সুতরাং পৃথিবীর বর্ণনা অর্থাৎ জিওগ্রাফি শব্দ দ্বারা পৃথিবীর বর্ণনাকে বোঝায়। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে শাখা, জ্ঞান বিজ্ঞানের যে শাখা পৃথিবী সম্পর্কে বর্ণনা করে তাকে জিওগ্রাফি বলে। তাহলে এখানে যেহেতু তোমাদের নৈমিত্তিক সিস্টেমের প্রশ্ন থাকবে, তাহলে প্রশ্ন এখানে থাকতে পারে নৈমিত্তিকের ক্ষেত্রে যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এখানে ক একজনের নাম থাকলো, খ একজনের নাম থাকলো। যাই হোক, এখানে যদি এইভাবে লেখা থাকে যে ইরাটোস্থেনিস, রিটার্ড, হামবোল্ড, কান্ট। আচ্ছা, তাহলে আমরা ইরাটোস্থেনিসে টিক শোনা দেব। আবার প্রশ্ন থাকতে পারে জিও শব্দ দ্বারা বোঝানো হয় জিও শব্দটি দ্বারা বোঝানো হয় ড্যাশ। তাহলে পৃথিবী, সমুদ্র, পর্বত, নদী। তাহলে আমরা কি বলবো? জিও শব্দটি দ্বারা পৃথিবী বুঝায়। গ্রাফ শব্দের অর্থ বর্ণনা। এইভাবে অসংখ্য নৈমিত্তিক প্রশ্ন তৈরি হতে পারে এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের মনে রাখতে হবে এবং লাইন বাই লাইন পাঠ্য বই পড়তে হবে। এবারে আসি সংজ্ঞা। আমরা জিওগ্রাফি শব্দের উৎপত্তি সংক্রান্ত বিষয়ে পড়লাম, জিওগ্রাফি শব্দ দ্বারা কি বোঝায় তা পড়লাম। এখন আমরা দেখব জিওগ্রাফির সংজ্ঞা।
সংজ্ঞায় যদি আমরা আসি, প্রাচীন যুগে প্রাচীন যুগীয় সংজ্ঞা, সংজ্ঞাকে যদি আমরা ভাগ করি, প্রাচীন যুগীয় সংজ্ঞা, মধ্যযুগীয় সংজ্ঞা, আধুনিক যুগের সংজ্ঞা, অর্থাৎ এই যুগগুলোতে সংজ্ঞার পরিবর্তন এবং সংস্করণ হয়েছে। প্রাচীন যুগের একটি সংজ্ঞা, এখানে ইরাটোস্থিনিস ভূগোলের সংজ্ঞা দিতে বলেন, ভূগোলকে সংজ্ঞায়িত করা হয় লোকেশনের বিজ্ঞান এবং ভূপৃষ্ঠের উপর বিভিন্ন প্রণালী বন্টন হিসেবে। আচ্ছা, এটা হচ্ছে প্রাচীন যুগীয় সংজ্ঞা। মধ্যযুগীয় সংজ্ঞার ভিতরে রয়েছে 1622 খ্রিস্টাব্দে ভ্যারিনিয়াস ভূগোলের সংজ্ঞা প্রদান করতে গিয়ে উল্লেখ করেন, মিশ্র গণিতের একটি অংশ যা ব্যাখ্যা প্রদান করে পৃথিবীর অবস্থা এবং এর অংশগুলি যা নির্ভর করে এর পরিমাণ, অর্থাৎ পৃথিবীর আকার, স্থান, মান এবং সৌর সিস্টেম এর গতি এসবের উপর। আচ্ছা, আধুনিক যুগের সংজ্ঞা। আধুনিক যুগে অনেক সংজ্ঞা এখানে পরিলক্ষিত হয়। আধুনিক যুগের সংজ্ঞার মধ্যে প্রথমেই রয়েছে আলেকজান্ডার ফন হাম্বোল্ট, যিনি আধুনিক ভূগোলের অন্যতম রূপকার এবং প্রতিষ্ঠাতাদের একজন। আধুনিক যুগের সংজ্ঞা হিসেবে আমরা যদি দেখি, আলেকজান্ডার ফন হাম্বোল্ট তার মতে ভূগোল প্রকৃতির সাথে সম্পর্কিত একটি বিজ্ঞান। ভূগোল পৃথিবীর উপরিভাগে পরিদৃষ্ট সকল বস্তুর বর্ণনা প্রদান করে। তাহলে এটা আলেকজান্ডার ফন হাম্বোল্টের সংজ্ঞা। আরেকটি হচ্ছেন কার্ল রিটার, তার মতে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা গোলকের ভূমিরূপ, প্রণালী ও সম্পর্ককে স্বাধীন অংশ হিসেবে আলোচনা করে এবং এইগুলির সমষ্টির সাথে মানুষ ও মানুষের সৃষ্টিকর্তার যোগাযোগ প্রদর্শন করে। তাহলে এই সংজ্ঞা তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা এখান থেকে এই সংজ্ঞাগুলো আলোচনা করতে হবে, মনে রাখতে হবে। প্রশ্ন থাকতে পারে 1 নম্বরের জন্য, সৃজনশীলের ক নম্বরের জন্য থাকতে পারে ভূগোলের একটি সংজ্ঞা দাও। 1 নম্বরের জন্য একটি সংজ্ঞা দিতে হবে। আচ্ছা, এবারে আসবো আমরা ভূগোলের শাখা প্রশাখা, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি। ভূগোলকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো প্রাকৃতিক ভূগোল, 2 নাম্বার মানবীয় ভূগোল, মানবীয় ভূগোল বা মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল ফিজিক্যাল জিওগ্রাফি, মানব ভূগোল হিউম্যান জিওগ্রাফি। আমি আসছি এখন প্রাকৃতিক ভূগোল কাকে বলে, মানবিক ভূগোল কাকে বলে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি যে প্রাকৃতিক, এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে প্রাকৃতিক বিষয়বস্তু নিয়ে ভূগোলের যে শাখা গড়ে উঠেছে মূলত সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আর মানবীয় ভূগোল, এখানে মানুষের কার্যকলাপের ফলে ভূপৃষ্ঠে ভূগোলের যে বিষয়বস্তু সূচিত হয়েছে সেই শাখাকে বলা হয় মানবীয় ভূগোল। এটি খুব সংক্ষিপ্ত সংজ্ঞা। আমরা তোমাদের আলোচ্য বিষয়ই হচ্ছে প্রথম পর্যায়ে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল, এই দুটি মিলে প্রাকৃতিক ভূগোল প্রথম পত্র, মানবীয় ভূগোল দ্বিতীয় পত্র, এই দুটি মিলে তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান করা হবে। এখন প্রাকৃতিক ভূগোলের শাখা প্রশাখা, প্রাকৃতিক ভূগোলের শাখা প্রশাখা আমরা যদি দেখি, প্রাকৃতিক ভূগোলের শাখার মধ্যে প্রথমেই রয়েছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা, ইংরেজিতে বলা হয় জিওমরফোলজি। 2 নম্বরে আছে জলবায়ু বিদ্যা।
জলবায়ু বিদ্যা। তারপরে ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিদ্যা, প্রাকৃতিক ভূগোল। তারপরে আছে জীব ভূগোল, জীব বা জৈব, যেটাকে বায়োজিওগ্রাফি বলা হয়, জীব ভূগোল। জীব ভূগোলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল। ফাইটোজিওগ্রাফি, জুজিওগ্রাফি, প্রাণী ভূগোল। তারপরে মৃত্তিকা ভূগোল, ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, সমুদ্র বিদ্যা, জীব ভূগোল, মৃত্তিকা ভূগোল। এই হচ্ছে মোটামুটি প্রাকৃতিক ভূগোল। আর মানবীয় ভূগোলের মধ্যে আছে অর্থনৈতিক ভূগোল প্রথমে, বাণিজ্যিক ভূগোল, তিন নম্বরে পরিবহন ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, নগর ভূগোল, গ্রামীণ ভূগোল। বসতি ভূগোল, শিল্প ভূগোল। এই মোটামুটি। তাহলে আমরা যদি এখানে দেখি, যখন কোনো ছাত্র কোনো ছাত্রী মানে উচ্চতর ভূগোলে অনার্স করবে, মাস্টার্স করবে, তখন এই প্রাকৃতিক ভূগোলের এই শাখাগুলো এক একটা বিষয়, পূর্ণাঙ্গ বিষয়ে পরিণত হবে। তাহলে এতগুলো ব্রাঞ্চ, এতগুলো শাখা আমাদের পড়তে হবে। এখন উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য মূলত সিলেবাসের যা আছে, এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে এই অংশটুকু আছে। জীব ভূগোলটা জীবমণ্ডল হিসেবে আছে, আর বাকি এই চারটি অংশ মিলে সিলেবাসের অন্তর্ভুক্ত। আর অর্থনৈতিক ভূগোলের এখানে যা আছে, শিল্প, বসতি, নগর, সব কিছুই কম বাড়া দ্বিতীয় পত্রের মধ্যে আছে। তাহলে আমরা ভূগোলের শাখা প্রশাখাগুলো জানলাম। এখানেও অনুরূপভাবে নৈবিত্তিকে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা? তিনটি মানবিক ভূগোলের শাখা দেওয়া থাকলো, একটি প্রাকৃতিক ভূগোলের শাখা দেওয়া থাকলো। তাহলে আমাদের যেটা প্রাকৃতিক ভূগোলের শাখা, সেটার বৃত্ত ভরাট করতে হবে। তারপরে না সূচক প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? সেই ক্ষেত্রে তিনটি প্রাকৃতিক ভূগোলের শাখা দেওয়া থাকবে, একটি দেওয়া থাকবে মানবীয় ভূগোলের বা মানবিক ভূগোলের শাখা। তাহলে সেটা মার্কিং করতে হবে, যেহেতু এখানে না সূচক উত্তর আসবে। আচ্ছা, এর পর্যায়ে আমরা আসি যে ভূগোল। আমরা কিন্তু একটা বিষয় সম্পর্কে, ভূগোল বিষয় সম্পর্কে আমরা আংশিক ধারণা পেলাম। এবারে আসা যাক, প্রথমে আসি আমরা ভূমিরূপ বিদ্যা বা শিলামণ্ডল। শিলা
মণ্ডল, তারপরে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। এটা মণ্ডল চতুষ্টয়। পৃথিবীতে এই 4টা মণ্ডল রয়েছে এবং একটি আর একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেখো, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। আমরা যদি পৃথিবীর পরিবেশের দিকে, আমাদের পরিবেশের দিকে তাকাই, তাহলে এই মণ্ডল চতুষ্টয় সমন্বয়ে এই পৃথিবীর সিস্টেম বা পরিবেশ সিস্টেম গঠিত। শিলামণ্ডল অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ, বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে মহাশূন্য পর্যন্ত বায়ুমণ্ডল, জীবমণ্ডল বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠে যে বিশাল পানির ভান্ডার, এগুলোই হচ্ছে বায়ুমণ্ডল। আর এই 3টার সাপোর্টিংয়ে তোমার জীবমণ্ডল, অর্থাৎ মানুষ, প্রাণী, উদ্ভিদ, গাছপালা সব মিলে এই 4টা মণ্ডলে রয়েছে। এবং এখানে এক একটা মণ্ডল আরেকটা মণ্ডলের সাথে সম্পর্কিত। এখানে একটিকে বাদ দিয়ে আমাদের এই বিশ্ব পরিবেশ সিস্টেম বা পৃথিবী সম্পর্কে আলোচনা বা পৃথিবীর পরিবেশকে কল্পনা করা সম্ভব না। তো এখানে আমরা পর্যায়ক্রমে পড়াবো ইনশাল্লাহ এই বিষয়গুলো। আচ্ছা, এবারে আমরা মূল পাঠ্য বইয়ের আলোচনায় আসব। প্রথম অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোল, পিরিয়ড 6। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, পরিসর, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, উপাদান, প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব। দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন, ভূত্বক বা অশ্বমণ্ডল, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ভূমিরূপ, পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ, এগুলো। আচ্ছা, তৃতীয় অধ্যায় রয়েছে ভূমিরূপের পরিবর্তন। পৃথিবীর পৃষ্ঠে ভূমিরূপ পরিবর্তন হয়, এই পরিবর্তনের বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। চতুর্থ অধ্যায় রয়েছে, তাহলে এখানে আমি যে গ্রাফ দিয়েছিলাম, প্রথমে শিলামণ্ডল দিয়েছিলাম, 1 থেকে 3য় অধ্যায়, এই 3টি অধ্যায় শিলামণ্ডলের অংশ। চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক, ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ুর পরিবর্তন। এই 3টি অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডলের অংশ। সপ্তম অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল, অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এই দুটি হচ্ছে বায়ুমণ্ডলের অংশ। নবম অধ্যায় হচ্ছে জীবমণ্ডল, এটা জীবমণ্ডল, পৃথিবীর বৈশ্বিক জীবমণ্ডল নিয়ে আলোচনা করা হবে। দশম অধ্যায়ে আছে ব্যবহারিক, মানচিত্র ও স্কেল, পিরিয়ড 14। তো এই হচ্ছে আমাদের পাঠ্যসূচি। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি আলোচনায় আসি, তাহলে আমাদের প্রথমে আসতে হবে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, পরিধি। আচ্ছা, এখানে পরিষ্কার করে দেওয়া আছে, মানুষ ও পরিবেশের মাঝে যে মিথস্ক্রিয়া গড়ে ওঠে বা আন্তঃসম্পর্ক বিরাজ করে, ভূগোল বিষয়টি তার স্থান ও সময়ের আলোকে আলোচনা করে। এর প্রধান দুটি শাখা, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, অন্যটি মানব ভূগোল। তাহলে প্রশ্ন এখানে থাকতে পারে, ভূগোলের প্রধান দুটি শাখার নাম লিখো। তাহলে এরকম প্রশ্ন থাকলে কিন্তু অনায়াসে লিখতে হবে যে ভূগোলের প্রধান দুটি শাখা হলো
প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল বা মানবীয় ভূগোল বা মানব ভূগোল যেটাই হোক। তারপরে এর রূপকার জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার বন হামবোল্ট। তাহলে প্রাকৃতিক ভূগোলের রূপকারকে জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার বন হামবোল্ট। এটা নৈবিক থেকে আসতে পারে। প্রাকৃতিক ভূগোলের রূপকারকে, আচ্ছা প্রশ্ন থাকতে পারে আলেকজান্ডার বন হামবোল্ট কোন দেশের নাগরিক ছিলেন বা কোন দেশের ভূগোলবিদ ছিলেন? তাহলে এটা জার্মান ভূগোলবিদ। তাহলে এইটুকুর ভিতরে আমরা কিন্তু নৈবিত্তিক পেলাম মোটামুটি 3টা কি 4টা। এ পর্যায়ে আমরা আসি প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা। এবারে বিস্তারিত সংজ্ঞায় আসবো। আচ্ছা, বিজ্ঞানের যে শাখা অধ্যয়নে ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এবং এতে কার্যরত বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে জানা যায়, তাই প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, আরো ব্যাপক অর্থে এর সংজ্ঞায় বলা যায় স্বল্প, মধ্যম বা দীর্ঘ সময়ের প্রেক্ষিতে প্রাকৃতিক প্রপঞ্চ সমূহের বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানিক বিশ্লেষণই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারিতে 2005 সালে সংজ্ঞা প্রদান করেন। সেটি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক চিত্রাবলীর বিশেষত চলতি বিষয়াবলীর বিজ্ঞানসম্মত পাঠই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে প্রাকৃতিক বিষয়গুলো নিয়েই প্রাকৃতিক ভূগোল। এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি খুব সংক্ষেপে বলি যে ফিজিক্যাল জিওগ্রাফি ইজ দ্যাট ব্রাঞ্চ অফ জিওগ্রাফি হুইচ ইজ কনসার্ন টু দ্য ফিজিক্যাল ফেনোমিনা অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল হচ্ছে ভূগোলের সেই শাখা যা ভূপৃষ্ঠের প্রাকৃতিক প্রপঞ্চসমূহ নিয়ে আলোচনা করে। তাহলে এটাই হলো আমরা সারাংশে বা সারমর্ম অনুযায়ী এই সংজ্ঞায় আনতে পারি। আচ্ছা, এখানে একটি কথা আছে যে হিউম্যান ল্যান্ড ট্রেডিশন, অর্থাৎ মানব ভূমি ধারা। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে হিউম্যান ল্যান্ড ট্রেডিশন। হিউম্যান হচ্ছে মানুষ আর ল্যান্ড হচ্ছে ভূমি। মানুষ, মানব এবং ভূমি এর সম্পর্কের ফলেই মূলত ভূগোলের বিষয়বস্তু গড়ে ওঠে। এই দিক থেকে ভূগোলকে বলা হয়, প্রাকৃতিক ভূগোলকে বলা হয় মানব ভূমি ধারা। প্রশ্ন থাকতে পারে কোন ভূগোলকে মানব ভূমি ধারা বলা হয়, প্রাকৃতিক ভূগোলকে মানব ভূমি ধারা বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা রাখা যাক। আমরা পর্যায়ক্রমে সিলেবাস অনুযায়ী পর্যায়ক্রমে আমরা ক্লাস নেব। প্রত্যেকেই ক্লাসে অ্যাড থাকতে হবে, প্রত্যেকেই ক্লাসগুলো দেখতে হবে, বই কিনতে হবে এবং প্রস্তুতি নিতে হবে, পড়তে হবে। শুধু বই কিনে ঘরে রেখে দিলেই হবে না, পড়াশোনা করতে হবে। আর উপদেশমূলক কিছু কথা আমি আগামী দিনে বলবো ইনশাল্লাহ। আজকের মতো সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল।